আপনি কি জানেন কেন খেলোয়াড় সঠিক সময়ে সেরা পারফরমেন্স দিতে পারে না, আবার কেউ কেউ আঘাত বা ওভার ট্রেনিংয়ের কারণে পিছিয়ে যায়? এই সমস্ত কারণ সব কিছুই রহস্য লুকিয়ে আছে কিন্তু ট্রেনিং লোডে। সেই ট্রেনিং লোড নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। আর লোডের অর্থ, ট্রেনিং লোডের সংজ্ঞা, ট্রেনিং লোডের ধরন এবং তার উদাহরণ। তাহলে সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের। আজ আমরা আলোচনা করব স্পোর্টস ট্রেনিং এবং ফিজিক্যাল এডুকেশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো ট্রেনিং লোড। এখন শুরুতেই আমরা যদি ট্রেনিং লোডের মিনিং এবং ডেফিনেশনটাকে একটু জানার চেষ্টা করি, তাহলে বলতে হয় যে এই যে আমরা যে কাজ করছি বা আমাদের শরীর যে কাজ সম্পূর্ণ করে তাকেই আমরা লোড বলা হয়। এই যে আমরা নর্মাল চলছি, হাঁটছি, চলছি, কাজ করছি, সমস্ত কিছুই একটা লোড। এখন ট্রেনিং লোড বলতে বোঝায় প্রশিক্ষণ বা প্রতিযোগিতার সময় এই যে খেলোয়াড়দের উপর যে শরীরের উপর যে মোট যে চাপ বা যে চাহিদা, এই যে চাপ বা চাহিদা এর মধ্যে কী কী থাকবে? ভলিউম থাকবে। ভলিউম মিন্স মোট কাজের পরিমাণ। ইন্টেন্সিটি থাকবে, মানে তীব্রতা, কত দ্রুত এবং কত ফাস্ট এই কাজটাকে করছি। একটা নির্দিষ্ট সময় থাকবে, ডিউরেশান, এবং কতবার আমি রিপিটেডলি সেই কাজটাকে করছি। সেই সমস্ত যে অ্যাক্টিভিটি তাকেই আমরা কি বলবো? ট্রেনিং লোড। সিম্পলি আমরা কি বলবো? ট্রেনিং লোড ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি প্লাস আমাদের যে ভলিউম, মানে কত সময় ধরে আমি ওই তীব্রতার বেগে একটা কাজ করে যাচ্ছি, আমি কত সময় দৌড়াচ্ছি, আমি কতক্ষণ হাঁটছি। এই যে দৌড়াচ্ছি, হাঁটছি, বা আমি কোনো একটা অ্যাক্টিভিটি মুভমেন্ট করছি, সেই মুভমেন্টটা আমি কত দ্রুত করছি, কতক্ষণ সময় ধরে করছি, তার ফলে আমাদের শরীরের উপর যে প্রেশার বা যে চাপ তৈরি হয় তাকেই আমরা কি বলবো? সিম্পলি আমরা বলবো ট্রেনিং লোড। তাহলে এই যে খেলোয়াড়দের এই যে স্পোর্টস পারফরমেন্স বাড়ানোর জন্যে বিভিন্ন প্রকার যে ট্রেনিং লোডের যে এই যে ফ্যাক্টরগুলোকে আমরা বললাম, ভলিউম, ইন্টেন্সিটি, ডিউরেশান, রিপিটেশান, এইগুলো কি, এই সমস্তগুলোর উপরে মেনে একটা কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়। সেই অ্যাক্টিভিটির ফলে আমাদের শরীরের ভিতর এক ধরনের প্রেশার বা আমাদের শরীরের উপর এক প্রকার চাহিদা তৈরি হয়, যাকেই আমরা ট্রেনিং লোড আমরা সাধারণত বলে থাকি। এখন যদি আমরা এর পরের পার্টে একটু আসি, যে ট্রেনিং লোডের ধরন, টাইপস অফ ট্রেনিং লোড। ক্লিয়ার? এখন আমি ট্রেনিং লোডকে এখানে অনেকগুলো ভাগে ভাগ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরেও আমি বলছি যে আমাদের মূলত এই যে টাইপস অফ ট্রেনিং লোড, এটা হচ্ছে মূলত দুই ধরনের সাধারণত হয়ে থাকে। একটাকে আমরা বলতে পারি খুব সিম্পল বা খুব সহজভাবে যে ইন্টারনাল লোড বা আভ্যন্তরীণ লোড, মানে অর্থাৎ আমাদের শরীরে একটা লোড বা অ্যাক্টিভিটি করার পর আমাদের শরীরের ভেতরে কী কী জিনিসগুলোকে পরিবর্তন হচ্ছে বা কী কী তার চাপ অনুভব করছে, তাকে আমরা আভ্যন্তরীণ লোড বলতে পারবো। আবার আরেকটা লোডের বলবো, যেকে বলবো এক্সটার্নাল লোড। আর এই যে এক্সটার্নাল লোড, সেই এক্সটার্নাল লোডের কারণ কিন্তু আমাদের আভ্যন্তরীণ লোডের উপরে পড়ে। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে ইন্টারনাল লোড হচ্ছে আমাদের একটা ফলাফল। এই ফলাফলের মূল কারণ দায়ী হচ্ছে এক্সটার্নাল লোড বা বাহ্যিক লোড। এখন এই যে আভ্যন্তরীণ লোড বা ইন্টারনাল লোড, এটা কি হচ্ছে? আমাদের যে শারীরবৃত্তীয় এবং আমাদের যে মানসিক যে চাপ আমরা ফিল করি কোনো একটা কাজের ফলে, তাকেই কিন্তু আমরা আভ্যন্তরীণ লোড আমরা সাধারণত বলে থাকি। এই যে আমরা যখন প্রশিক্ষণ নিচ্ছি, প্রশিক্ষণের সময় আমাদের শরীরের ভেতরে কী কী কিছু প্রেশার ফিল হয়, মাসেল পেন হয়, আমাদের হার্ট রেট বেড়ে যায়, ব্লাড ল্যাকটেট জমা হয়, বা আমাদের হরমোনাল কিছু চেঞ্জেস হয়। এই সমস্ত দিকগুলোকে আমরা কী বলবো? কেন হচ্ছে? আমাদের ডিউ টু এক্সটার্নাল লোডের কারণে আমাদের কিন্তু ইন্টারনাল লোডের এই পরিবর্তনগুলো হয়। এখন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে একজন মানুষ যখন 5 কিলোমিটার দৌড়ায়, বা আমরা 2 কিলোমিটার দৌড়াই, বা আমরা যখন এমনি কোনো কিলোমিটার ছাড়াই আমরা যখন দৌড়াই বা জোরে জোরে হাঁটি, তার ফলে কী হয়? আমাদের হার্ট রেট অনেকটাই বেশি হয়। কিন্তু একজন যদি নর্মাল মানুষ যে হার্ট রেট বা যে স্পিডে দৌড়াবে, সেই একই কাজ যদি একজন প্রশিক্ষিত খেলোয়াড় বা প্রশিক্ষিত কোনো খেলোয়াড় সেই কাজটাকে করে, তাহলে কিন্তু আমরা দেখব যে একজন প্রশিক্ষিত খেলোয়াড়ের যে হার্ট রেটটাকে বাড়বে, কিন্তু একজন নর্মাল মানুষের কিন্তু তার থেকে অনেক বেশি বাড়বে।
কারণ হচ্ছে এই ট্রেনিংয়ের লোডের ফলে আমাদের শরীরের ভিতরে একটা অ্যাডাপ্টেশন বা একটা ক্যাপাবিলিটি বা একটা ক্যাপাসিটি তৈরি হয়। এখন একজন সাধারণ মানুষের থেকে অবশ্যই স্পোর্টস পারফরমেন্স যারা করে স্পোর্টস পারফর্মার তাদের ক্ষেত্রে এই ক্যাপাসিটি দরকার, নাহলে সে পারফরমেন্স ভালো করে করতে পারবে না। এবার যদি আমরা বাহ্যিক লোড বা এক্সটার্নাল লোড বলি, এক্সটার্নাল লোড হচ্ছে যে সমস্ত লোডগুলো আমরা একদম শরীরে সেটাকে পারফর্ম করি বা এবং যেটাকে বলি একদম রিয়েলিস্টিক, যেটা বাস্তবে সম্পন্ন হওয়া, যেটা একটা মাপযোগ্য, আমি কত ইন্টেন্সিটি দৌড়াবো, কত সময় ধরে দৌড়াবো, কতবার সেটাকে রিপিটেশন করব, এই সমস্ত দিকগুলো হচ্ছে বাহ্যিক লোড। যেমন যদি আমি বলা হয় যে এই বাহ্যিক লোডকে আমরা কীভাবে বুঝবো, কীভাবে বোঝা যাবে? এক হচ্ছে দূরত্ব, আমি কতটা দূরত্ব দৌড়ালাম। এক হচ্ছে ওজন, কত কেজি ওজন আমি বহন করছি। রিপিটেশান, কতবার আমি সেটা রিপিটেডলি সেই কাজটাই করছি, বা কত স্পিডে আমি দ্রুতবার দৌড়াচ্ছি। কারণ উদাহরণ যদি আমরা তোমাদেরকে বলি, ধরো একজন 10 বার 200 মিটার স্প্রিন্ট সে টানছে 1 মিনিট বিশ্রাম নিয়ে নিয়ে, তাহলে এই যে দেখো 10 মিনিট দৌড়াচ্ছি, 200 মিটার স্পিড দিচ্ছি, তার মাঝে কী করছি, মধ্যবর্তী সময় 1 মিনিট বিশ্রাম নিচ্ছি। এই যে এক্সটার্নাল লোড, এই যে কাজটা করছি, এর ফলে আমাদের ইন্টারনাল লোডের উপর কিন্তু এফেক্ট করছে। সেই জন্য আমরা বলি যে বাহ্যিক লোড হচ্ছে একটা কারণ আর ইন্টারনাল লোড হচ্ছে তার ফলাফল। এরপরে যদি আরেকটা আছে যে আমাদের বেসড অন পারপাস বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে সাধারণত আমরা ট্রেনিং লোডকে দুভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে জেনারেল ট্রেনিং লোড, যাকে আমরা একদম সাধারণ ট্রেনিং লোড বলবো, আর একটা হচ্ছে স্পেসিফিক ট্রেনিং লোড, যাকে আমরা বলবো। এখন সাধারণ ট্রেনিং লোড বলবো কখন, যখন যে আমরা আমাদের শরীরের সামগ্রিক ফিটনেস বা আমাদের যখন সমস্ত দিকের যখন বিকাশের জন্য আমরা যে ধরনের কাজ করব, যেমন ইন জেনারেল সাধারণত অ্যারোবিক ক্যাপাসিটি, ওয়াকিং, জগিং, স্ট্রেচিং, সাঁতার, এই ধরনের অ্যাক্টিভিটিকে আমরা বলবো। স্পেসিফিক লোড আমরা কখন বলবো, যখন খেলাধুলো বা নির্দিষ্ট কোনো দক্ষতা বা প্রতিযোগিতার জন্য যখন নিজেকে প্রস্তুত করব, স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটি করছি, যে এই যে একজন দৌড়বিদ 100 মিটার স্প্রিন্টার, সেই স্প্রিন্টটাকে ডেভেলপ করার জন্য স্প্রিন্টিং কোনো ড্রিল করছে, বা ভলিবলের কোনো সার্ভিস করার জন্য, জাম্প সার্ভিস করার জন্য সেই জাম্প সার্ভিসের উপর স্পেসিফিক কোনো ড্রিল করছে, বাস্কেটবলের কোনো শুটিং প্র্যাকটিস করছে, তাহলে এগুলো কি সব স্পেসিফিক লোড। আবার কিন্তু লোডকে আমি আরেকটা ক্যাটাগরিতে ইন্টেন্সিটির উপর ভিত্তি করে কিন্তু লোডকে আবার 3 ভাগে একটা ভাগ করেছি। একটা হচ্ছে কি লো লোড, একটা হচ্ছে কি মডারেট লোড, আর একটা হচ্ছে কি হাই লোড। এখন এই লো লোড বা খুব কম লোড বা হালকা লোড যাই বলি না কেন, সেটা বলতে আমরা কি বুঝি? লো লোড মানে কি, এখানে আমাদের যে শরীরের যে প্রেশার বা আমাদের যে কাজের যে ডিউরেশন বা অ্যাক্টিভিটি বা ইন্টেন্সিটি লেভেল, সেটা কিন্তু অনেকটাই কম থাকবে। এই যে লো লোড, এটা মূলত আমরা সাধারণত পুনরুদ্ধার বা যখন ওয়ার্ম আপ বা কুলিং ডাউন করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এগুলোকে এই লো লোড অ্যাক্টিভিটি আমরা করি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, ধরো খুব সহজে খুব ধীরে গতিতে আমি ওয়াকিং করছি, বা আমি খুব সহজভাবে খুব ধীর গতিতে সুইমিং করছি, বা আমি খুব ধীর গতিতে স্ট্রেচিং করছি, বা আমি কোনো একটা সাইকেলিং করছি, সেখানে কি হবে, ইন্টেন্সিটি লেভেলটা খুব কম থাকবে। আবার মাঝারি লোড কখন বলবো? মাঝারি লোড সাধারণত আমাদের মূলত এই যে ফিটনেস, আমরা যখন ইন জেনারেল সাধারণ ফিটনেস বৃদ্ধি করার জন্য যখন কাজ করব, হ্যাঁ, কোনো ক্লান্তি ছাড়াই, যখন আমাদের যে সর্বোচ্চ যে হার্ট রেটের যে ক্যাপাসিটি, তখন তার 60 to 70% এই হার্ট রেট অনুযায়ী আমি যখন কোনো কাজ করে যাব, হ্যাঁ, মাঝারি পর্যায়ের তীব্রতাকে মেনে আমি কোনো কাজ করব, তখন তাকে আমরা মাঝারি লোড বলবো। হাই লোড আমরা কখন বলবো? যখন আমরা একদম আমাদের হাই ইন্টেন্সিটিতে আমরা যখন কাজ করব, প্রায় 90 থেকে 95% বা 96% এই ইন্টেন্সিটিকে ধরে রেখে আমরা যখন কাজ করব, মানে সর্বোচ্চ যে ক্ষমতা আমাদের মধ্যে আছে, তখন তাকে আমরা কি বলবো? হাই লোড। তাহলে এই হাই লোডগুলো কি, সাধারণত যে স্প্রিন্ট ইন্টারভাল আমরা যখন কোনো স্প্রিন্টিং অ্যাক্টিভিটি করি বা হেভি কোনো লোড আমরা তুলি, তখন তাকে আমরা হাই লোড বলতে পারি। আবার এই যে ট্রেনিং লোডটাকে আমি সময়ের উপর ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ করেছি। সেগুলো কি? একটা হচ্ছে অ্যাকুয়েট লোড, যেটাকে আমরা বলবো স্বল্পমেয়াদী লোড, আর একটা বলবো ক্রনিক লোড। ক্রনিক লোড মানে কি, দীর্ঘমেয়াদী লোড। এখন প্রথমে যদি আমরা অ্যাকুয়েট লোডটাকে বুঝি, অ্যাকুয়েট লোড সাধারণত এই যে কোনো একটা পার্টিকুলার ডে, একদিন বা এক সপ্তাহে লোডের পরিমাণকে বোঝায়, যে আমি এক সপ্তাহে বা একদিনে কতটা মিটার দৌড়ালাম, কত ইন্টেন্সিটিতে দৌড়ালাম, কত সময় ধরে দৌড়ালাম, সেই যে স্বল্প মেয়াদি যে আমাদের যে চাপ বা প্রেশার, তাকে আমরা অ্যাকুয়েট লোড বলবো। আবার ক্রনিক লোড আমরা কখন বলবো? যখন আমরা ক্রনিক লোড কয়েক মাস
হ্যাঁ, বা কয়েক সপ্তাহ ধরে আমি যে মোট কাজ করছি সেই মোট কাজের পরিমাণকে মানে দীর্ঘদিন, যেখানে একদিন বা এক সপ্তাহ ছিল, এখানে একের অধিক মানে বেশ কয়েকটা সপ্তাহ বা বেশ কয়েক মাস ধরে যখন আমি কোনো একটা লোডটাকে আমি যখন পরিমাপ করব, তখন তাকে আমরা দীর্ঘমেয়াদী বা ক্রনিক লোড বলবো। আমরা উদাহরণস্বরূপ বলতেই পারি যে ধরো আমরা 3 থেকে 4 সপ্তাহ বা 6 থেকে 8 সপ্তাহ আমরা যে গড় কতটা এভারেজলি আমরা দৌড়াচ্ছি বা কতটা লোড আমরা নিচ্ছি, অ্যাক্টিভিটি করছি, তাকে আমরা দীর্ঘমেয়াদী লোড বলতে পারবো। আবার এই যে কার্যকারিতা অর্থাৎ ফাংশনালের উপর ভিত্তি করে আমাদের কিন্তু লোডকে আমি আবার 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে উদ্দীপক লোড বা স্টিমুলেটিং লোড। এই স্টিমুলেটিং লোড মূলত আমাদের কী করে, আমাদের মূলত পারফরমেন্সকে ডেভেলপ করা বা পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য কাজে করে। আর একটা হচ্ছে মেনটেনিং লোড। এই মেনটেনিং লোড আমরা মূলত কী করে, মেনটেনিং লোড হচ্ছে আমাদের যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সকে কিন্তু ধরে রাখার জন্যে বা পারফরমেন্সকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় মেনটেন করার জন্যে কিন্তু এই মেনটেনিং লোড আমরা সাধারণত দিয়ে থাকি। এটা কী করে, আমাদের কর্মক্ষমতাকে একটা নির্দিষ্ট লেভেলে দীর্ঘদিন ধরে মেনটেন করতে সাহায্য করে। আর একটা যেটা ভাগ করা আছে যেটা হচ্ছে রেস্ট্রোঅ্যাক্টিভ লোড বা পুনরুদ্ধারকারী লোড। তাকে কী করবো, এই যে তীব্র প্রশিক্ষণের পরে আমাদের পুনরুদ্ধার করতে হয়, অর্থাৎ তীব্র প্রশিক্ষণের ফলে আমি যে আমার শরীরের যে ক্যাপাসিটি, যেগুলোকে আমি এখানে এনার্জি যেটা এক্সপেন্ডিচার হলো, সেখান থেকে যে পুনরুদ্ধার করা, নিজেকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, এই যে ফিরিয়ে আনার যে প্রসেস, হ্যাঁ, সেই প্রসেসকে শরীরকে সেই পুনরুদ্ধার করতে কিন্তু সাহায্য করে এই রেস্ট্রোঅ্যাক্টিভ লোড। এখন এই যে আজকে যে লোড সম্পর্কে আমরা যেগুলোকে জানলাম, যে ট্রেনিং লোড কী, ট্রেনিং লোডের ধরন ইত্যাদি বিষয়গুলো, এখন এই যে ট্রেনিং লোড থেকে তাহলে আমি প্রথমে যেটা শুরু করেছিলাম যে একজন খেলোয়াড়ের পারফরমেন্স যদি আমরা সঠিক ট্রেনিং লোড দিতে পারি, তবেই কিন্তু এই পারফরমেন্স উন্নতি করা সম্ভব। তবে মাথায় রাখতে হবে কিন্তু এই লোড দেওয়ার সময় যে এই লোড কিন্তু আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিহাইন্ড ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তাই অতিরিক্ত লোড বা অতিরিক্ত এই যে চাপ, সেটা কিন্তু অনেক সময় ওভার ট্রেনিংয়ের ক্ষেত্রে পৌঁছায়। তাহলে এই ওভার ট্রেনিং যাতে না পৌঁছায়, সেই ঝুঁকির দিকে যেন না যায়, সেদিকে মাথায় রেখে আমাদের লোড দিতে হবে। এখন এই যে ট্রেনিং লোড, এটা শুধু যে পরিমাপেই মাপা হয় এমন না, লোড কেমন হবে, শরীরের উপর কিভাবে রেসপন্স করছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেই জন্যেই আমরা এই যে স্পোর্টস ট্রেনিংয়েই যে লোড মানে যে শুধু যে কাজের পরিমাণ, এই বিষয়টাকে আমরা বলতে পারি না। কারণ আমাদের শরীরের যে অক্সিজেনের সাপ্লাই বা অক্সিজেনের চাহিদা, এই দুইয়ের ভারসাম্যের উপর নির্ভর করে কিন্তু আবার এই লোডকে আমরা মূলত এক্সটার্নাল লোডকে আমরা 3টি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। এখন ফার্স্ট সেই ক্যাটাগরিকে আমরা যদি বলি নর্মাল লোড, ওভারলোড, ক্রিস্ট লোড। নর্মাল লোড বা স্বাভাবিক লোড আমরা কখন বলবো? নর্মাল লোড বা স্বাভাবিক লোড এমন এক চাপ যখন কী হবে, শরীরের যে অক্সিজেনের যে চাহিদা, আমাদের যে অক্সিজেনের যে চাহিদা থাকবে, ডিমান্ড থাকবে, সেই চাহিদা মতো অক্সিজেন সরবরাহ থেকে কম। অর্থাৎ আমার চাহিদা, যে পরিমাণ চাহিদা, তার থেকে কী হবে, আমার যে অক্সিজেন সরবরাহ করবে সেই সরবরাহ থেকে অনেক কম চাহিদা থাকবে। মানে কি, O2 আমরা যদি বলি যে অক্সিজেন আমার যে পরিমাণ একটা ওয়ার্ক করতে আমার অক্সিজেনের দরকার হচ্ছে, তার থেকে বেশি পরিমাণ অক্সিজেন আমাকে সাপ্লাই দিচ্ছে। যার ফলে কী হবে, আমাদের শরীর নির্দিষ্ট কোনো ক্লান্তি ছাড়াই বা খুব কম ক্লান্তি হয়ে সে মতো অবস্থায় কাজগুলোকে চালিয়ে যেতে পারবে। তাকেই আমরা নর্মাল লোড বলবো। মূলত এর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি, যে অক্সিজেনের যে চাহিদাটা, ডিমান্ড অফ অক্সিজেন, সেটাকে আমরা কী বলবো, লেস দ্যান অক্সিজেন সরবরাহ। হ্যাঁ, মানে অক্সিজেন সাপ্লাই, মানে অক্সিজেনের যে চাহিদা আমার কাছে আছে তার থেকে অনেক বেশি ওই অক্সিজেনের যেটা সাপ্লাই করছে। আর কী করছে, এই যে কাজের ক্ষমতা আমাদের, এর ফলে আমাদের গিয়ে কাজের ক্ষমতা মাঝারি হয়, কারণ আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করতে পারি না এই নর্মাল লোডের ক্ষেত্রে। আর প্রশিক্ষণের প্রভাব এই নর্মাল লোডের ক্ষেত্রে খুব সীমিত, মূলত ফিটনেস ধরে রাখা যায় এই ধরনের নর্মাল লোডের মাধ্যমে। আর কি হয়, ঝুঁকি প্রায় নেই, কারণ এখানে খুব একটা এক্সটেন্সিভ অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হয় না। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে হালকা হাঁটা, জগিং বা নর্মাল সাইকেলিং ইত্যাদি বিষয়গুলোকে আমরা বলি। এবং এরপরে আমাদের যেটা আছে যে ওভারলোড, এই ওভারলোডকে যদি আমরা বুঝতে চাই, ওভারলোড মানে হচ্ছে অতিরিক্ত লোড।
এখন এই অতিরিক্ত লোড বা ওভারলোড বলতে আমরা কি বুঝবো? এই ওভারলোড যেখানে আমাদের যে শরীরে অক্সিজেনের চাহিদা যেটা থাকবে, সেই চাহিদা কী হবে, সরবরাহ থেকে আমাদের যে অক্সিজেন সাপ্লাই দেবে তার থেকে বেশি হবে। অর্থাৎ আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড কী হবে, যে পরিমাণ সাপ্লাই দেবে সাপ্লাইয়ের থেকে বেশি। ফলে কী হবে, ফলে শরীর কিছুটা একটু ক্লান্তি বা একটু কষ্ট অনুভব, একটু খুব ক্লান্তি এরকম একটা ফিল আমাদের মধ্যে আসে। তখন আমরা তাকে কি বলবো, এই ওভারলোড বলবো। এক্ষেত্রে যদি আমরা তার ক্যারেক্টারিস্টিকগুলো একটুখানি ওভারলোডে দেখতে চাই, সেখানে দেখবো যে অক্সিজেনের যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ড গ্রেটার দ্যান অক্সিজেন সাপ্লাই। আগেরটাই কি ছিল, নর্মাল লোডে অক্সিজেন ডিমান্ড লেস দ্যান অক্সিজেন সাপ্লাই। এখানে দেখো উল্টে গেল, পুরো গ্রেটার দ্যান, মানে কি আমাদের অক্সিজেনের চাহিদাটা বেশি, সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না। এরপরে এর মতো অবস্থায় আমরা কাজ করতে গেলে কি হয়, আমাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসে এবং আমাদের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এবং এই যে ওভারলোড যদি আমরা সঠিকভাবে ম্যানেজ না করি, তবে কিন্তু আমাদের যদি ম্যানেজ না করা যায়, তাহলে কিন্তু আমাদের শরীর ভিতরে অ্যাডাপ্টেশন তৈরি হবে না। আর কিন্তু যদি বেশি দিন ধরে এই ওভার ট্রেনিং যদি অ্যাডাপ্টেশন না হয়ে চলতে থাকে, হ্যাঁ, তখন সেটা কী হিসেবে পরিণত হবে, তখন কিন্তু আমাদের ওভার ট্রেনিংয়ে পরিণত হতে পারে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমাদের ঝুঁকিটা একটু বেশি থাকবে, ক্লান্তি হতে পারে, আঘাত আসতে পারে, ওভার ট্রেনিং হতে পারে, ইত্যাদি বিষয়গুলো। আমরা যদি একটু উদাহরণস্বরূপ যদি দেখতে যাই বা তোমাদেরকে যদি একটু উদাহরণস্বরূপ বলতে চাই, তাহলে বলা যায় যে সর্বোচ্চ গতিতে যখন আমরা স্প্রিন্টিং কোনো অ্যাক্টিভিটি, স্প্রিন্টিং কোনো মুভমেন্ট বা শরীরের সীমার কাছাকাছি কোনো ভারী ওজন, মানে অতিরিক্ত ম্যাক্সিমাম যে ওয়েট আমরাটাকে গেইন করছি, এগুলো হচ্ছে সব এই ওভারলোডের এক্সাম্পল। এখন এই যে এরপরে যেটা আরেকটা আছে ক্রিস্ট লোড বা সর্বোচ্চ লোড আমরা যাকে বলি, বা শীর্ষ লোড যাই বলি না কেন, তাকে আমরা কি বলবো? এক্ষেত্রে কী হবে, এই ক্রিস্ট লোড হলো এমন এক লোড যেখানে শরীরের অক্সিজেনের যে চাহিদা বা ডিমান্ড আর যেটা সাপ্লাই, সেই অক্সিজেনের চাহিদা আর ডিমান্ড একদম পুরো সেম মানে সমানভাবে বডিকে ওয়ার্ক করে যেতে হচ্ছে, যে পরিমাণ কাজ করবে সেই অ্যাক্টিভিটিটাকে চালিয়ে যাওয়ার জন্য ম্যাক্সিমাম পর্যায়ে কিন্তু সেটাকে কাজ চালিয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় এই যে কাজের যে ক্ষমতা যে সর্বোচ্চ পর্যায়ের স্তরে থাকছে, তখনই তাকে আমরা ক্রিস্ট লোড বলবো। তাহলে এক্ষেত্রে যদি আমরা তার ক্যারেক্টারিস্টিকগুলো দেখি, যে অক্সিজেনের চাহিদা ইজুকাল টু অক্সিজেন সাপ্লাই, অর্থাৎ আমার যে পরিমাণ কাজ করার জন্য অক্সিজেনের দরকার ছিল, ঠিক সেই পরিমাণই অক্সিজেন সাপ্লাই দিতে পারছে আমার বডি। তার জন্য বডিকে কী করতে হচ্ছে, বডিকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বা এফোর্ট কিন্তু দিতে হচ্ছে সেই অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্যে। আর কী হবে এক্ষেত্রে, কাজের ক্ষমতা মানে ইন্টেন্সিটি লেভেল কী হবে, আমাদের সর্বোচ্চ হবে এবং উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই মতো অবস্থায় যদি আমরা দীর্ঘদিন ট্রেনিং করি, তাহলে কিন্তু আমাদের যে কোনো বিষয়ে ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। আর কি ঝুঁকি কিছুটা কম ওভারলোডের থেকে, যদিও পরিকল্পিত, যদি সঠিকভাবে প্ল্যানিং করা যায়, তবেই কিন্তু ঝুঁকিটা কম আমাদের হতে পারে ওভারলোডের থেকে। উদাহরণস্বরূপ বলা যায় যে, যেমন ধরো আমরা কখনো দৌড়াচ্ছি এবং সেই দৌড়ানোটা যখন আমি আমার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, যেটা আমরা শরীর সর্বোচ্চ সে ক্যাপাসিটিটাকে নিতে পারছে, এর মতো অবস্থায় আমরা কাজটাকে চালিয়ে যাচ্ছি, বা আমরা যে যত কেজি ওজন তুলতে পারি, সর্বোচ্চ যত কেজি বাধার বিরুদ্ধে কাজ করতে পারি, সেরকম কোনো রেজিস্ট্যান্স অ্যাক্টিভিটি যদি আমরা করি, তখন এই ক্রিস্ট লোড আমরা তখন তাকে বলতে পারি। এখন তাহলে এই যে আমরা যে তিনটে বিষয়টাকে জানলাম, যে নর্মাল লোড, ওভারলোড, ক্রিস্ট লোড, এখন সঠিকভাবে যদি আমরা বেছে নিয়ে যদি আমরা পারফরমেন্স বা কোনো ইনজুরি থেকে আমরা কোনো রিকভারি করতে চাই, যে কোন ধরনের আমরা ট্রেনিং বা কোন ধরনের অ্যাক্টিভিটি আমি করব, তাহলে কিন্তু অবশ্যই এই নর্মাল লোড, ওভারলোড বা ক্রিস্ট লোড, এই তিনটে জিনিসের উপর মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেনিংটাকে দেওয়া উচিত। তাহলে কি হবে, তাহলে খুব সহজেই আমরা সেই যে পার্টিকুলার অ্যাক্টিভিটি বা যে পার্টিকুলার অ্যাটেনশান আমি কোনো একটা অ্যাক্টিভিটির উপর দিতে চাইছি, সেই অ্যাক্টিভিটিটাকে খুব সহজে তার পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব হবে। এই হলো আমাদের মূলত ট্রেনিং লোডের বিভিন্ন প্রকার ধরন, হ্যাঁ, এবং এই যে নর্মাল লোড, ওভারলোড, ক্রিস্ট লোড। আশা করি তোমরা নিশ্চয়ই এই বিষয়টাকে বুঝতে পেরেছো, হয়তো আর কোনো সমস্যা নেই। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা নিশ্চয়ই জানাও, নিশ্চয়ই তোমাদের সেই উত্তরগুলোকে বলা হবে।